ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি তোমা, তোমার উপমা তুমি তোমা, তোমার রূপের নাহিকো শেষ। সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর, হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা নিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাহিত ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহিত ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। অসাধারণ শুরু। ৭৯তম স্বাধীনতা দিবস, ভারতবর্ষ এক কি বলবো, একটা রেভলিউশনারি মুহূর্তে রয়েছে, অত্যন্ত আলোড়নকারী একটা মুহূর্ত। আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিভাগে বিবর্তন করছি, আমাদের ভারতবর্ষের প্রবর্তন হচ্ছে, আমরা উন্নয়নের দিকে এগিয়ে চলেছি। আমার সাথে আছে খুব কি বলবো, আমার প্রিয় কিছু শিল্পীরা। এদের সাথে কথা বলতেও যেমন ভালো লাগে, তেমন এদের গান শুনতেও, এদের কবিতা শুনতে আমার অত্যন্ত ভালো লাগে। পল্লব নাগ, নমস্কার। অন্তলীনা ভট্টাচার্য এবং অনন্যা রায়, নমস্কার। এই গানের মধ্যে আমরা কিছু নাম শুনলাম, যেমন বিবেকানন্দ, রবীন্দ্রনাথ। এরা এক একজন দার্শনিক ছিলেন, দৃষ্টান্তকারী শিল্পী ছিলেন, এবং এদের সামনে যে একটা বড় কি বলবো, এদের সময়ে যে একটা বড় বাধা ছিল এদের সৃষ্টির জগতে বা এদের দর্শনের জগতে, তা হলো এই কি বলবো, একটা ক্রূর ব্রিটিশ শাসন যেটা তাদের সম্মুখীন হতে হয়েছে। সেই পর্যায় থেকে বেরিয়ে আজ ৭৯তম স্বাধীনতা দিবস, এবং এদের রেশ ধরে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ অথবা ভগৎ সিং, মহাত্মা গান্ধী, এদের ধারাকেই কিন্তু আমরা এগিয়ে নিয়ে চলেছি। আর এগিয়ে নিয়ে আজ আমাদের বার্তা হলো আত্মনির্ভরতা, আত্মনির্ভর ভারত। অন্তলীনা, তোমার এই বিষয়ে কি অভিব্যক্তি? আত্মনির্ভর ভারত সম্পর্কে আমি একটা খুবই ইন্টারেস্টিং একটা কোটের পড়লাম। সেটা হচ্ছে, বিং সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া does not mean shutting out to the world, but it means opening to the world from a position of power. আর আজকে আমরা যখন 79th ইন্ডিপেন্ডেন্স ডের কথা বলছি, আমরা কিন্তু তখন ভারতবর্ষকে ঠিক ওইভাবে দেখছি। আজকে আমরা যখন ভারতবর্ষ নিয়ে ভাবি বা কথা বলি, আমরা দেখি ইন্ডিয়া বিকামিং ওয়ান অফ দ্য ডেভেলপিং কান্ট্রিজ ইন দিস ওয়ার্ল্ড, অ্যান্ড ইজ
স্পিকিং টু দ্য আদার কান্ট্রিজ অ্যান্ড টু দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য পজিশন অফ পাওয়ার। কিন্তু এটার ওই যে রেসটা আমাদেরকে আবার শুরু করতে হবে ওই স্বাধীনতা আন্দোলনের সময় থেকে। আজকে আমরা যে আত্মনির্ভরতার কথা বলছি সেটার কথা কিন্তু সেটাই কিন্তু বার্তা ছিল আমাদের স্বদেশী আন্দোলনের। মহাত্মা গান্ধী যখন বলছে যে স্বদেশী কাপড় স্বদেশী নুন, তখন কিন্তু ওই সেলফ রিলায়েন্ট বা যেটা আজকে আমরা বলছি আত্মনির্ভরতা সেটার কথাই উনি বলছে। সেই বার্তার বাহক হয়ে আজকে আমরা সেলফ রিলায়েন্ট ইন্ডিয়ার কথা বা সেলফ রিলায়েন্ট ইন্ডিয়ার ভাবনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তখন ছিল স্বদেশী কাপড় বা স্বদেশী নুন, আজকে আমরা কিন্তু একটা বড় জায়গায় এসে বলতে পারছি মেক ইন ইন্ডিয়া। আমরা সমস্ত কিছুকে ইন্ডিয়াতে কিভাবে বানানো যায়, ইন্ডিয়াতে কিভাবে প্রোডাকশন পাওয়ার বাড়ানো যায় সেটার কথাই কিন্তু আমরা ভাবছি। ঠিক ঠিক বললে। এবং আত্মনির্ভরতার অনেক ব্যাখ্যা থাকে, তুমি খুব সুন্দর কনটেক্সচুয়ালাইজ করলে বিষয়টাকে আমরা বুঝতে পারলাম। সেই সময়কাল থেকে যখন মহাত্মা গান্ধী স্বদেশী আন্দোলনের আহ্বান করেছিলেন সেই সময় থেকেই ভারতবর্ষ আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে এবং এখন আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। আত্মনির্ভরতার অনেক সংজ্ঞাই হয়, তোমার কাছে তার কি সংজ্ঞা? দিদি ভালো বললো, মানে অ্যাজ এ নেশন আত্মনির্ভরতার ডেফিনেশনটা যথেষ্ট পরিপক্ক ছিল। এখন আমি যদি ব্যক্তিগতভাবে বলি আত্মনির্ভরতা আমার কাছে কি, আত্মনির্ভরতা বলতে নিজেকে আরও স্কিলফুল করে তোলা, নিজেকে কনফিডেন্ট করে তোলা, নিজেকে বোল্ড করে তোলা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নিজের ভালনারেবিলিটিসকে লিমিট করা। সোসাইটাল ইম্প্যাক্ট বা সোসাইটাল অ্যাপ্রুভেলের উপর বেস করে আমি আমার কোনো ডিসিশন বানাচ্ছি না, মানে টু সার্টেন সোসাইটাল ইস্যুস বা নিজের স্ট্যান্ড আমি সোসাইটাল অ্যাপ্রুভেলের উপর ডিপেন্ড করে রাখছি না। ওই জিনিসটাও আত্মনির্ভরতা। কারণ ব্যক্তিগতভাবে মানুষ সামাজিক জীব, তো মানুষ সামাজিক জীব হলে একেবারে পুরো আমি একা নিজে করে নেবো সবটা সম্ভব না। সামাজিক জীব হলে সমাজের সঙ্গে একজনের উপর একজন নির্ভরতা থাকবেই, ওটা স্বাভাবিক। তো সবাইকে সঙ্গে করে নিয়ে, আর যেটা বললাম নিজের ডিসিশন নিজে নেওয়া, নিজেকে স্কিলফুল করে তোলা, ওই জিনিসটাই আমার মতে আত্মনির্ভরতা অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। ঠিক, সোসাইটির যে একটা সংজ্ঞা থাকে তার মধ্যে থেকেই যে বিপ্লবী চিন্তা বা রেভলিউশনারি চিন্তা তার থেকেই বেরিয়ে আসে এবং সেই প্রথম পদক্ষেপটা নেওয়া ততটাই আমার মনে হয় কঠিন, আবার তার সাথে অত্যন্ত প্রয়োজনীয়ও বটে। তোমার এই সম্পর্কে, আত্মনির্ভরতা সম্পর্কে তোমার অভিব্যক্তি? দিদি এবং দাদা বলেছে যে একটা সোসাইটিয়াল দিক দিয়ে আর একটা পার্সোনাল লেভেলে। আমি প্রথমত পার্সোনাল লেভেলে শুরু করাটা সবচেয়ে প্রথমে দেখি, কেননা কথা আছে যা শুরু হয় নিজের থেকে শুরু হয় এবং নিজের ঘর থেকে শুরু হয়। তো নিজের ক্ষমতাটা সময়ের সঙ্গে সঙ্গে আপস্কিল করতে থাকাটা খুব জরুরি, নইলে আমাদের সব সময় পরমুখাপেক্ষী হয়ে থাকতে লাগবে এবং স্বয়ং সম্পূর্ণতা বোধ করব না। কোনো কিছু করলে সেলফ এস্টিম এবং সেলফ কনফিডেন্ট ফিল করতে পারবো না। সো আপস্কিলিংটা ভীষণ জরুরি। আর আত্মনির্ভরতা আসতে গেলে ডিসিপ্লিনেরও অনেক দরকার, এতটুকুই মনে করি। এবং সফল জীবন তৈরি করতে হলে অন্যর দিকে তাকিয়ে থেকে কোনো দিন হয় না। আর দেশের ইউথ যারা আমরা আছি, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে ডিসিপ্লিন, সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স এগুলি ভিত তৈরি করে আত্মনির্ভর হওয়ার জন্য। ঠিক ঠিক বললে, ভালো বললে। তোমরা তিনজনই তোমাদের যে আপেক্ষিক কি বলবো পয়েন্ট অফ ভিউ সেটা রাখলে। এই মুহূর্তে ভারতবর্ষ আত্মনির্ভরতার বার্তা দিয়ে চলেছে। অনেক দিন হলো আমরা আত্মনির্ভরতা শব্দটাকে অনেকটা গুরুত্ব দিচ্ছি। আমরা আমাদের এক্সপোর্টের দিক দিয়ে বা আমাদের দেশে মেক ইন ইন্ডিয়ার মতো ক্যাম্পেইন রয়েছে, তো সেগুলোর দিক দিয়ে দেখতে গেলেও আমরা আস্তে আস্তে নিজেদেরকে আরও সশক্ত করে তুলছি, আমাদের যে ফাউন্ডেশনটা রয়েছে। তো ভারতবর্ষ একটা বিরাট দেশ এবং অনেক কবিরা শিল্পীরা ভারতবর্ষ নিয়ে তাদের ছবি এঁকেছিলেন তাদের লেখার মাধ্যমে। তার মধ্যে কোনো এক কবির কোনো এক লেখা তোমার কণ্ঠে শুনতে চাই। আমি পাঠ করছি আমার নাম ভারতবর্ষ, অমিতাভ দাশগুপ্তের লেখা কবিতা। স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র,
তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচেও হাড়ের ফসফেটে, খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে ধান আর গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বাহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাও দাও করে জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে যাচ্ছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওডিসির ছন্দে, ভরতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে। যার ছেঁড়া হাত, ভাসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। নমস্কার। দারুণ দারুণ, অসাধারণ। ধন্যবাদ। এবং অনেকগুলো বার্তা রয়েছে কবিতার মধ্যে। আমরা ভারতবর্ষ বলতে যে বৈচিত্র্য বুঝি, সেই বৈচিত্র্যের আমরা প্রতিফলন পেয়েছি যখন আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছে। ভারতের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রে এসেই কিন্তু আত্মগরিমার যে লড়াই রয়েছে সেটা সবাই মিলেই লড়েছে। এবং বললে উৎসবের কথা, যে কোনো একদিন সেই উৎসব হবে, সেই উৎসব, ভারতবর্ষ উৎসবেরই দেশ, প্রতি মুহূর্তে উৎসব হয়ে চলেছে ভারতবর্ষে। তো এই মুহূর্তে আমাদের এই অমৃতকাল চলছে, অমৃতকালও একটা উৎসবই বটে। সেই অমৃতকালে দাঁড়িয়ে যেটা বলছিলাম একটু আগে, আত্মনির্ভরতার বার্তা, এই মুহূর্তে আমরা কোথায় রয়েছি, সেই কনটেক্সটটা, প্রেক্ষাপটটা তোমার কাছে জানবো। অনন্যা এবং পল্লব দুজনেই ইন্ডিভিজুয়াল লেভেলে সেলফ রিলায়েন্ট হওয়ার কথা বলেছে এবং ওদের সাথে আমি একদমই একমত। তবে আমি আরও একটা পয়েন্ট অ্যাড করে বলতে চাই যে যখন আমরা দেশের আত্মনির্ভরতার কথা বলছি, সেটার ভিতটা শুরু হয় ইন্ডিভিজুয়াল সেলফ রিলায়েন্স থেকেই। মানে দুটো আত্মনির্ভরতা কোথাও না কোথাও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যেই দেশের ইউথরা সেলফ রিলায়েন্ট নয়, সেই দেশ তো খুব একটা এগোয় না। তো আজকে যখন আমরা মানে সেলফ রিলায়েন্ট ইন্ডিয়ার কথা বলছি, তাহলে আমাদের প্রাথমিকভাবে ভাবতে হবে যে আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের ইউথরা কি সেলফ রিলায়েন্ট, যেটা ওরা দুজনেই বললো, স্কিলের কথা, আপস্কিল করার কথা। তো আমি বলতে চাই যে আমরা যখন মেক ইন ইন্ডিয়া বা এই সমস্ত ক্যাম্পেইনের কথা বলছি, তখন আমাদের মাথায় রাখা উচিত ওই সমস্ত স্কিলগুলো যেগুলো দিয়ে আমরা ভারতবর্ষকে একটা ওয়ার্ল্ড প্ল্যাটফর্মে একটা উঁচু জায়গায় নিয়ে যেতে পারি। এই যে আমাদের যে সমস্ত স্কিলড আর্টিসানসরা রয়েছে, যারা বিভিন্ন ধরনের টেক্সটাইল উইভিং থেকে হস্তশিল্প, হ্যাঁ হস্তশিল্প, হ্যান্ডিক্রাফট, আরও বিভিন্ন কিছু, এবং অনন্যার কবিতাটার মধ্যেও রয়েছে আমাদের দেশে যে সমস্ত নাচ, গান বা অন্যান্য আরও শিল্প আছে, ওইগুলোকে আমাদেরকে আরও বেশি ভালো করে তুলে ধরতে হবে এবং পুরোটা দুনিয়ার কাছে সেটা তুলে ধরতে হবে।
আর যেটা ওই যে বলা হচ্ছিল স্বদেশি আন্দোলনের কথা, যেখানে আমরা স্বদেশি কাপড়, স্বদেশি নুন এসবের কথা বলছিলাম, আজকে দাঁড়িয়ে আমরা যখন একটা শাড়ি পরি বা একটা ধুতি পাঞ্জাবি পরি, আর সেটার রুটসটা জানাটাও এবং এটা জানাটা যে ভারতের কোন অঞ্চলে এই শাড়িটা বোনা হয়, সেটাও কিন্তু এক ধরনের একটা সেলফ রিলায়েন্স। ওই জানাটাও খুব জরুরি এবং আমার মনে হয় এই জানাগুলোই আস্তে আস্তে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে একটা সেলফ রিলায়েন্ট ইন্ডিয়ার। ঠিক ঠিক ঠিক। এই যে কিছুদিন আগে একটা ভারতবর্ষের মহারাষ্ট্রের একটা অঞ্চলের যে চপ্পল পাওয়া যায়, সেটা নিয়ে একটা খবর হয়ে গেল, একটা হেডলাইন্স তৈরি হলো। তো বিভিন্ন ব্র্যান্ডস, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ইগলের চোখ পড়ে রয়েছে আমাদের হস্তশিল্পের উপর, আমাদের হ্যান্ডিক্রাফটসের উপর, অথচ আমাদের দেশের মধ্যেই আমরা একটা সময় অবধি সেগুলোকে সেরকম দাম দিতে পারিনি, তাই না? সেরকম কথোপকথনের মাধ্যমে কোনো কিছুর বৈশিষ্ট্য আলোচনা করা। যেমন আমি একটা ব্র্যান্ড তোমার সাথে যদি নিয়ে আলোচনা করি, ধরো কোনো শু ব্র্যান্ড নিয়ে আলোচনা, জুতোর কোনো ব্র্যান্ড নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ, সেটার মধ্যে তুমি একটা এক্সাইটমেন্ট পাবে। অথচ আমি যদি এখন বলি বেনারসি শাড়ি অথবা জারদোসি শাড়ি, তো এগুলো নিয়ে সেরকম কিন্তু একটা সময় অবধি সে আত্মগরিমাটা ছিল না। সেটা আবার আস্তে আস্তে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকারের ইয়ে তো রয়েছে, উপাদান তো রয়েছে, তার সাথে ভারতবর্ষের আপামর জনগণ সেটার চেষ্টা করছে। আমার মনে হয় ইন্ডিয়া অ্যাজ আ কান্ট্রি is a country of potentials, but these potentials are untapped. ওই যেটা তুমি বললে যে এত কিছু তো রয়েছে এই দেশে যেটার প্রতি অন্য সকলের দৃষ্টি রয়েছে, ইগলের দৃষ্টি রয়েছে, কিন্তু আমরা কতটুকু করে উঠতে পারছি। তো আমার মনে হয় যে ওই সমস্ত দিকগুলোকে যদি আমরা আরও বেশি করে এক্সপ্লোর করি, আমাদের কিন্তু সেলফ রিলায়েন্ট হতে খুব একটা সময় লাগবে না। এবং আমি তো মনে করি আমরা অত্যন্তভাবে সেলফ রিলায়েন্ট, কিন্তু ওই যে সেলফ রিলায়েন্স ব্যাপারটা তথাকথিতভাবে পুরো পৃথিবীকে বোঝানো যে হ্যাঁ ভারতবর্ষ একটা সেলফ রিলায়েন্ট কান্ট্রি, সেটা বোঝাতেও কিন্তু আমাদের খুব একটা সময় লাগবে না যদি আমরা ওই পোটেনশিয়ালগুলোকে আমরা আরও এক্সপ্লোর করতে পারি। এবং সেটা শুধুমাত্র সরকারের দায় নয়, সেটা আমাদের সকলের দায়। যেটা তুমি বললে যে এখন আমরা কোনো একটা, আমরা যদি ডিওর বা প্রাডা এগুলো নিয়ে আমরা কথা বলতে খুব আনন্দ বোধ করি, কিন্তু আমাদের দেশের বেনারসি বা জারদোসি শাড়ি নিয়ে কথা বলতে তো আমরা আনন্দ বোধ করি না। তো আমার মনে হয় এই দায়টা এই প্রজন্মের উপর বর্তায় যে আমরা এগুলো নিয়ে আরও বেশি করে আলোচনা করি। একদম একদম দারুণ বললো। প্রথমত দিদি স্কিলের কথাটা বললো যে স্কিলের উপর কাজ করতে লাগবে। প্রথমত স্কিলের সঙ্গে ওই জিনিসটা লক্ষ্য রাখতে লাগবে যে স্কিলগুলো পেয়েবল কিনা, মানে এগুলোকে আমরা ইকোনমিক দিকে কনভার্ট করতে পারছি কিনা। শিখলাম কিন্তু এটা আমি অর্থ উপার্জন বা কোনোভাবে নেশনকে সার্ভ করা হচ্ছে না, ওই স্কিলের তেমন একটা অর্থ আছে বলে মনে হয় না। আর দ্বিতীয়ত মানে যেগুলো আমাদের কি সাইডস আছে ওইগুলোকে আমরা ট্যাপ করতে লাগবে, আইডেন্টিফাই করতে লাগবে। এটার পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে যে ডেমোগ্রাফিক সিচুয়েশন বা জিওগ্রাফিক্যাল বা পজিশনিং যেটা আছে ইন্ডিয়াতে মানে ওয়ার্ল্ডে, তো ওইটাও কিছু একটা লিমিটেশন আছে, মানে যে আমি পুরোটা ইন্ডিয়াতে প্রোডাকশন করতে পারবো সেটা নয়। তো আমাদের ওপেন টু দ্য বেস্ট রিসোর্সেস অ্যাভেলেবেল, মানে যেটা ইন্ডিয়ার পপুলেশনকে সার্ভ করছে, ওই দিকে আমাদের লক্ষ্য রাখতে লাগবে। আর যেদিকে আমাদের কি ফ্যাক্টর আছে যেরকম এগ্রিকালচার, ফুড প্রোডাকশন, ওইগুলোতে ইফ আই এম নট রং পালসেসে ইন্ডিয়া ওয়ার্ল্ডের 1 বা 2 নম্বর র্যাঙ্কে আছে। তো ওই জিনিসগুলোতে আমাদেরকে আরও বেশি করে মানে ফোকাস করতে লাগবে যেন আমরা ভালো আরও এক্সপোর্ট করতে পারি। দেন প্রাইভেট এন্টারপ্রাইজ এগুলোতে মানে ইন্টারফেয়ার করতে পারে, ইনভেস্ট করতে পারে, ওই জিনিসগুলোতে আমাদের একটু লক্ষ্য রাখতে লাগবে আর কি। গ্লোবালাইজ করা, ভারতের যা প্রোডিউস আছে সেগুলোকে গ্লোবালাইজ করা। ঠিক। অনন্যা, কিছুদিন আগে আমি যখন 3rd ইয়ারে ছিলাম তখন স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন বলে একটা হ্যাকাথন হয়, সব বছরই হয়। তো ওইটার জন্য আমি একটা প্রজেক্ট সাবমিট করি এবং সেই প্রজেক্টটার উপরে যতটুকু ভাবনা, যতটুকু এফোর্ট গেছে, আমার মনে হয় না যে 3rd ইয়ারে আর কোনো সাবজেক্টের উপর এতটুকু এফোর্ট গেছে। তো আমরা 5 জন ছিলাম গ্রুপে, সবাই ইকুয়াল এফোর্ট দিয়ে আমরা সেটাকে একটা
ভালো জিনিসের মধ্যে, একটা ক্রিয়েটিভ জিনিসের মধ্যে আমাদের ইউথ এনার্জিটাকে চ্যানেলাইজ করেছি। সেটা আমার কলেজ জীবনে এবং আমার পার্সোনাল লাইফে অনেক বড় একটা জিনিস। এখন কথাটা হচ্ছে যে এরকম হ্যাকাথন কেন ইম্পর্টেন্ট ফর আমাদের জন্য, কেননা এগুলি দিয়েই একটা স্টার্ট আপের শুরু হয়। আমরা যদি একটা স্টার্ট আপ করি, বিজনেস আইডিয়া হোক, ক্রিয়েটিভ আইডিয়া হোক, হোয়াট এভার ইট মে বি, ওইটা দ্বারা কর্মসংস্থান দেওয়া যাবে মানুষকে। মানুষ আর বাইরে গিয়ে কাজ করতে লাগে না। আমাদের দেশের জিডিপি যেটা আমরা জানি যে লাস্ট ইকোনমিক ইয়ারে আমাদের দেশ 3rd লার্জেস্ট ইকোনমি হয়েছে। আর আমাদের চেষ্টা থাকবে যে আরও ভালো করে, আরও ভালো জায়গায় আমাদের জিডিপিটাকে পৌঁছানো। ঠিক সেটাই। আর এই যে জিডিপির কথা বললে, সেটা একটা বৃহত্তর কনসেপ্ট। তো সেই কনসেপ্টটা বাস্তবায়িত হবে যদি এই তোমাদের যেরকম হ্যাকাথন হলো বা এরকম ক্রিয়েটিভ যে ইউথকে উদ্বুদ্ধ করার যে প্রয়াসগুলো রয়েছে সেগুলো যদি আরও সার্বিক স্তরে বা এভাবেই যদি এগিয়ে যেতে থাকে। একটা গান শুনবো, অনেক ভারী ভারী কথা হয়েছে এখন, বলা একটা গান শুনবো। কি শোনাচ্ছ আমাদের? আমি এবার শোনাচ্ছি রজনীকান্ত সেনের লেখা তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যামধরণী সরসা। ঠিক আছে। তব চরণ নিম্নে উৎস
শৈশবময়ী শ্যাম ধরণী সরসা। দারুণ দারুণ গাইলে। একটা কথা আমি সবসময় বলি, বিশ্বাস করি, এবং তোমরাও হয়তো এগ্রি করবে, যে পৃথিবী তথা ভারতবর্ষ সবচেয়ে বড় যারা স্টেক হোল্ডার রয়েছে তারা হলো আগামী প্রজন্ম। আমরা নই, আমাদের আগে যারা ছিলেন তারাও নয়, আগামী প্রজন্ম সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তাদের জন্য এই মুহূর্তটা আমাদের, তাদের জন্য ভারতবর্ষকে তৈরি করা, ভারতবর্ষ তথা পৃথিবীকে সেভাবে গড়ে তোলা যা তাদের জন্য সবচেয়ে বেশি কন্ডিউসিভ হয়, তাদের জন্য সবচেয়ে বেশি কি বলবো প্রোডাক্টিভ হয়ে ওঠে। সেই দিকে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা ভারতবর্ষে এই মুহূর্তে আর কি কি করতে পারি? অন্তলি। আমার মনে হয় যে অনন্যা খুব সুন্দর করে বলেছে যে আমরা ভবিষ্যতের জন্য কি করতে পারি। ও বলছিল যে আমাদের যে ইউথ এনার্জিটা সেটাকে চ্যানেলাইজ করতে হবে টুয়ার্ডস সামথিং পজিটিভ, টুয়ার্ডস সামথিং বেটার। এবং আমাদের দেশে যথেষ্ট প্ল্যাটফর্ম কিন্তু রয়েছে, সেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে, অনেকে নাই মনে করতে পারে, কিন্তু সেই প্ল্যাটফর্মগুলোতে গিয়ে মানুষ কতটা কি করতে পারছে, সেই প্ল্যাটফর্মগুলোকে কতটা ইউটিলাইজ করতে পারছে। আজকে ভারতবর্ষে বিদেশিরা এসে কিন্তু অনেক ইনভেস্ট করছে, অনেক কিছুতে ইনভেস্ট করছে, হ্যাঁ, অথচ আমাদের দেশে এখন হচ্ছে প্রচুর স্টার্ট আপ হচ্ছে, কিন্তু আমাদের আরও অনেক স্টার্ট আপের প্রয়োজন। আমাদের এদেশের প্রজন্মর মানুষরাই যদি ইনভেস্ট না করে তাহলে কি করে এগোবে? আর যেটা বলছিল পল্লব বলছিল যে টুয়ার্ডস সাচ স্কিল উইচ আর পেয়েবল। তো আমরা যখন স্কিলের কথা বলছিলাম, বা তুমি আর আমি যেটা বলছিলাম হস্তশিল্পের কথাটা, সেটা কি করে একটা বিদেশি কোম্পানি, প্র্যাডের মতো একটা কোম্পানি এসে ভারতবর্ষে যে কোলাপুরি চপ্পলটা রয়েছে, যেটা অনেক যুগ ধরেই রয়েছে, সেটাকে ওরা কি করে ক্যাপিটালাইজ করেছে। এই দেশের কোনো একটা যুবক যুবতী যদি সেটাকে ক্যাপিটালাইজ করতো, আমি অনেক বেশি খুশি হতাম। তো ওই পোটেনশিয়ালগুলোকে, যেগুলো আনট্যাপড রয়েছে, সেগুলোকে যদি আমরা আবার আরও ভালো করে ধরতে পারি, তাহলে আমার মনে হয় ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লাভে। দারুণ বললে পল্লব। আমি বলবো এখানে ভারতকে যদি আরও উন্নত করতে লাগে তো একক প্রচেষ্টাও দরকার। সামগ্রিক প্রচেষ্টা তো হচ্ছে, ইন্ডিভিজুয়ালি নিজেকে কি কারেক্ট করা যেতে পারে, সিভিক সেন্স, এটা ইদানিং খুব ট্রেন্ডিং কথাবার্তা, মানে প্রায় লোক বলে ইন্ডিয়ান লোকের সিভিক সেন্সের অভাব। তো সিভিক সেন্সটা কি, ওই জিনিসটা বুঝতে লাগবে, একটু অন্তর্মুখী হতে লাগবে, ব্যাপারটা কি হচ্ছে নিজেকে নিজে প্রশ্ন করতে লাগবে যে কোথায় গলতটা হচ্ছে, তো ওই দিকে একটু দৃষ্টি দিতে লাগবে। ফাইনালি ভারতবর্ষে সিভিক সেন্স নিয়ে আলোচনা হচ্ছে, আমরা অনেকটাই এগিয়ে এসেছি বলতে হয়। যে সিভিক সেন্স কোনো একটা দেয়ালকে খুব সুন্দর করে সাজিয়ে গেল, মিউনিসিপ্যালিটি থেকে বা সরকার থেকে সাজিয়ে গেল, তার মধ্যে যে থুথু ফেলবো না এই সেন্সটা থাকাটা অত্যন্ত মৌলিক, অত্যন্ত, থুথু যে ফেলবো না সেই সেন্সটা থাকা অত্যন্ত মৌলিক, এবং সেটা আমাদের নিজেদেরই জাগাতে হবে, তাই না? আমরা সবাই যারা ব্যালট বাক্সে ভোট করছে, যারা যুবারা রয়েছে, সবার নিজের মতো করে চিন্তা করার ক্ষমতা রয়েছে। তো এতটুকু যদি নিজের হাতে না নেয়, তাহলে সব কিছু তো আর হাতে কলমে করিয়ে দেওয়া যায় না, তাই না? সেই সেন্সটা আমরা খুব সহজেই কোনো দেশকে বা কোনো অন্য অনেক জিনিসকে আমরা ক্রিটিক করে ফেলি, কিন্তু আমাদের মধ্যে না ওই সেলফ ক্রিটিকের বড়ই অভাব, যেটা ও বলছে অন্তর্মুখী হওয়া দরকার। আমরা নিজেদেরকে প্রশ্ন করি না, দেয়ালটায় তো লেখা আছে থুতু ফেলিবেন না, তারপরেও তো গিয়ে আমরা থুতুটা ফেলছি, কেন ফেলছি? সেই প্রশ্নটা আমার মনে হয় আমাদেরকেই করা উচিত। এই যে একটা দৃষ্টিনন্দন দেয়ালে একটা সুন্দর ছবি আঁকার পরও লিখতে হচ্ছে আলাদা করে, সেটা কিন্তু এটা সৌন্দর্যকে অলরেডি খারাপ করছে, যে লেখাটা থুতু ফেলবেন না, অথচ এটা করতে হচ্ছে কারণ সেই মৌলিক সেন্সটা লিখে দেখিয়ে পড়িয়ে মানুষকে বোঝাতে হচ্ছে। ফাইন করিয়েও থামানো যাচ্ছে না। ঠিক অনন্যা? আমার মনে হয় পল্লব দাদা যেটা বললো যে সিভিক সেন্স, সেটার ভিত কিন্তু তৈরি হয় অনেক ছোটবেলা থেকে।
সেটার ভিত তৈরি হয় গুণগত মান শিক্ষা দ্বারা। ইটস নট অলওয়েজ অ্যাবাউট বিং লিটারেট, ইটস অ্যাবাউট বিং এডুকেটেড। এবং আমি একটা কোট করতে চাই বিবেকানন্দের। উনি বলছেন যে এডুকেশন is the manifestation of quality already in men. এডুকেশন দ্বারা মানুষের মধ্যে যে কোয়ালিটি আছে সেটার প্রকাশ মাত্র বাকি। তো গুণগত মান শিক্ষা ভীষণ দরকারি সিভিক সেন্সকে ডেভেলপ করার জন্য, এবং তার জন্য ইউথ আছে। হ্যাঁ, তার জন্য ইউথ আছে। এবং সেই বিবেকানন্দই বলেছেন যে আমার 10টা যুবক লাগে, তাহলে এই বিশ্বটাকে একেবারে এক নাড়াচাড়া দিয়ে দিতে পারে। একদম সেই 10টা যুবক হলেই হয়ে যাবে। তো ভারতবর্ষ নিয়ে আমাদের আলোচনা, ৭৯তম স্বাধীনতা দিবস মুখের কথা নয়। ৭৯ বছর আমরা ব্রিটিশ শাসনের বাইরে কাটিয়েছি, আমরা আত্মনির্ভর হয়েছি, আরও আত্মনির্ভর হওয়ার পথে চলেছি। সেই বার্তা নিয়ে একটা কবিতা শুনতে চাই। রবি ঠাকুর লিখছেন যে বঙ্গমাতাকে আমাদেরকে বেঁধে রাখো না, আমার যেখানে যে স্থান ওই স্থানটা নিজ দায়িত্ব মতো নিয়ে নিতে দাও। এটাও একটা আত্মনির্ভরতার উপরেই কবিতা। বঙ্গমাতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহক্রোড়ে চির শিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যার যেথাস্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। নমস্কার। দারুণ দারুণ। তোমাদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা হলো এবং অনেক গঠনশীল আলোচনা হলো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। পল্লবের গান শুনে আমরা আজ, পল্লব আমার দিকে আর চোখে তাকালো যে আমি ওকে গান গাইতে বলবো। ঠিক আছে, গাইছি। আমি শেষ করছি রবি ঠাকুরের লেখা গানটা, ও আমার দেশের মাটি। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তো
পরে খেলায় আমার দুঃখে সুখে তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহায় সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। আজ আত্মনির্ভরতা নিয়ে আলোচনা হলো। স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আত্মনির্ভরতা নিয়ে কথা বললাম। এই আত্মজ্ঞান বা আমাদের অস্তিত্ব, আমাদের এক্সিস্টেন্স, মাতৃভূমি ছাড়া দেশ ছাড়া আমাদের কোনো সংজ্ঞা নেই, আমাদের কোনো পরিচিতি নেই। এই বার্তাটা মনে রেখেই এগোতে হবে যে আলটিমেটলি ব্যাপার ওখানেই আসে, পুরো বিষয়টা এখানেই আসে যে আমাদের গোটা অস্তিত্বটাই টিকে রয়েছে মাতৃভূমির উপর, স্বদেশের উপরে। এই বার্তা দিয়েই আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামী অনুষ্ঠানে। নমস্কার।